চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান জেরিন। পর্ব ২০। ঘর ভর্তি মানুষ। বৃষ্টির কারণে আত্মীয় স্বজনের অনেকেই বাড়ি ফিরতে পারেননি, তাই সবাই বসে অপেক্ষা করছে। তবে তাদের আগ্রহ কি শুধু নতুন বউকে দেখার জন্য? চিত্রার স্বামীকে দেখার ইচ্ছে কি নেই? চিত্রার স্বামী দেখতে হবে না? স্বামী খারাপ হোক বা ভালো হোক, পাড়ায় তো ঢোল পিটিয়ে নিন্দা করতে হবে। মহিলারা একটু পরপর চিত্রার স্বামীর কথা জিজ্ঞাসা করছে। কোথায় সে? কেন অনুপস্থিতি বারবার জিজ্ঞাসা করছে। মার্জিয়া কোনোভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও মারিয়ার মুখ গম্ভীর। তার বিয়েতে কোনো আয়োজন করা হয়নি, অথচ দেখো ছেলের বিয়েতে কত খরচা হচ্ছে। এসব টাকা আসছে কোথা থেকে? তার উপর চিত্রাটাকে দেখেও আফসোস হচ্ছে। ওই মুখপুরীরও শেষে গিয়ে এত বড় বাড়িতে বিয়ে হলো। মাত্র কদিন হলো বিয়ে হয়েছে, এর ওই মাঝে গা ভর্তি স্বর্ণের গহনা পরে এই বাড়িতে এসেছে। সব যে ইচ্ছে করে দেখানোর জন্য এসব করেছে, মারিয়া কি তা বুঝে না? মারিয়ার রোগাটে চেহারা, লম্বা চওড়া উজ্জ্বল শ্যামলা দেখতে, একটা গজদাঁত আছে। ওই গজদাঁতের হাসি দেখেই তো মাহাদি তার জন্য দেয়ানা হয়েছিল। তারপর দুজনে প্রেম করে পালিয়ে বিয়ে করে। মারিয়ার পরিবারের অবস্থা সাধারণ মধ্যবিত্তদের মতোই ছিল, তবে বাবা মাকে কখনো সাহস করে বলতেই পারেনি মাহাদিকে সে ভালোবাসে। তারপর হুট করে একদিন সব ছেড়ে মাহাদির হাত ধরে চলে এসেছে সে গাজীপুর ছেড়ে কিশোরগঞ্জ। চিত্রা ও ফারাজ বাড়ি ফিরল সন্ধ্যা ৮টার দিকে। ভেজা শরীর নিয়ে দরজা পেরোতেই যেন সবাই তাদের ঘিরে ধরল। কেউ একজন ফারাজের দিকে তাকিয়ে বলে উঠল, আহারে, পোলাটা এমন ভিজল কি কইরা? ওরে এক গ্লাস গরম দুধ দে। পুরুষ মানুষের ঠান্ডা লাগলে হয়, জলদি দুধ খায়া বাঘের বেটা হইয়া যাও। ফারাজ এত মহিলা মানুষ দেখে একটু হতভম্ব হয়। এখানে কি মহিলাদের গোপন বৈঠক হচ্ছে? মনে হচ্ছে কোথাও বোমা নিক্ষেপের পরিকল্পনা চলছে। চিত্রার অবস্থাও সুবিধার নয়। তার চোখ মুখ ফুলে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সে কেঁদেছে। সবাই তাকে আর চোখে দেখে ফিসফিস করছে। ফারাজের এসব একদমই ভালো লাগছে না। অভ্রকে যে ডাক দিবে তারও উপায় কই। ব্যাটা তো কাদায় ডুব দিয়া উঠছে। সাইড প্লিজ, আপনাদের সঙ্গে পরে কথা বলবো, ফারাজ স্পষ্ট গলায় বলল। সোহাগ অনেক আগেই বন্ধুদের সঙ্গে সেখান থেকে উঠে গিয়েছিল। জান্নাত বসে আছে, চিত্রার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এত সুন্দর মেয়েকে ছেড়ে তাকে কেন বিয়ে করলো সোহাগ? যদি ওই মেয়ের মায়া কাটাতেই না পারে তাহলে ছাড়লো কেন? আর কেনই বা তার মতো একজনকে বিয়ে করে বাড়ি আনলো? জান্নাতের খুব ইচ্ছে হচ্ছে চিত্রার সঙ্গে একান্ত কথা বলার, তবে পরিস্থিতি স্রোতের বিপরীতে। কিন্তু একদিন ঠিক হয়ে জান্নাত চিত্রার মুখোমুখি দাঁড়াবে, কঠোর গলায় প্রশ্ন করবে তার জীবনটাকে নিয়ে খেলার কারণ কি? কি শান্তি লুকিয়েছিল তার সর্বনাশে? জান্নাতকে ঘিরে এতক্ষণ যারা বসেছিল সবাই এখন ফারাজকে দেখার জন্য উতলা। ফারাজের আকাশি রঙের শার্টটা গায়ের সঙ্গে জড়িয়ে আছে, ব্লেজারটা সে চিত্রার গায়ে জড়িয়ে দিয়েছে। সাদা ব্লাউজের কারণে চিত্রার শরীর নিখুঁতভাবে বোঝা যাচ্ছিল। কোনো নোংরা চোখ তার স্ত্রীর সর্বাঙ্গে চোখ বুলিয়ে যাবে, স্বামী হিসেবে এসব মোটেও সহ্য করার পাত্র ফারাজ এলাহি নয়। তার স্ত্রী কেবল তাকে অন্য পুরুষ দেখা তো দূরের কথা, কল্পনা করলেও ফারাজ এলাহির চোখটা কঠোর থেকে বের করে আনতে এক মুহূর্তও খরচ হবে না। ফারাজ বাড়ি ভর্তি মানুষকে উপেক্ষা করে চিত্রাকে নিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এত মানুষ গুনে চলার সময় নেই তার। নিজের খেয়ে অন্যের পা চাটাচাটি তারাই করে যাদের মন মানসিকতা নিচু। তাই কে কি বলল, কে কি সে দুঃখ পেল, সেই সব ফারাজ এলাহির হিসাব করার সময় নেই। চিত্রা আলমারি খুঁড়ে ফারাজের জন্য একটি প্যান্ট বের করে দিল। কাল তো চলে যাবে, সব কিছু আবার গুছিয়ে রাখতে হবে। নিজের জন্য একটি সুতির কামিজ হাতে নিয়ে ফারাজের দিকে ফিরে বলল, আপনি আগে গোসলটা সেরে আসুন, আমি পরে যাচ্ছি।
ফারাজ ভুরু কুচকে তাকালো। পরে কেন? একসঙ্গে সমস্যা কোথায়? চিত্রা একদমই প্রস্তুত ছিল না এ প্রশ্নের জন্য। লজ্জায় মুখ লাল হয়ে উঠল তার। আপনার সঙ্গে গোসলে যেতে পারবো না। ফারাজ হেসে এগিয়ে এসে বলল, 2 দিন পর যে সুন্দরী আমার গেদার মা হবে সে কিনা বলছে আমার সঙ্গে গোসলে যাবে না। ধুর বউ, চলো তো। যা দেখার আমি আগেই দেখেছি, এখন আর লজ্জা পেতে হবে না, কারণ লজ্জা তো আমি আগেই ভেঙে দিয়েছি আমার হার্ড রোমান্সে। আপনি না। চিত্রা কিছু বুঝে ওঠার আগেই ফারাজ তাকে কোলে তুলে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। গোসলখানার দিকে এগোতে এগোতে ফারাজ ফিস ফিস করে বলল, আমি তোমার মনের মালিক, দেহের উত্তরাধিকারী। তুমি আমার অর্ধাঙ্গিনী আর আমি তোমার অর্ধাঙ্গ। নামান প্লিজ, পড়ে যাব। হিস, আগুন সুন্দরী, কথা নয়, প্রস্তুত থেকো। আজ কিন্তু 2 বার স্নান সারতে হবে। মাঠের কোণে প্রাচীন বটগাছটির নিচে বসে আছে জোহান। তার চারপাশে জড়ো হয়েছে বন্ধুরা। বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ, আকাশে মেঘের ঘন ঘটা। সবুজ ঘাস বৃষ্টির পানিতে ভিজে স্নিগ্ধতা ছড়ালেও জোহানের তা পছন্দ নয়। বর্ষার প্রতি তার বিতৃষ্ণা প্রবল। একেবারেই সহ্য করতে পারে না সে এই সিক্ত বিষণ্ণতা। বিপরীতে শীতকাল তার হৃদয়ে জাগিয়ে তোলে আনন্দ, বৈরাগ্যের অনুপম শিহরণ। সে এক মনে গিটারের তারে আঙুল চালিয়ে যাচ্ছে, গভীর স্বরে গান তুলছে। শব্দগুলো ঝরে পড়ছে রাতের নিস্তব্ধতার মধ্যে। বন্ধুরা কেউ কেউ উচ্ছ্বসিত কণ্ঠে গানের অনুরোধ করছে, প্রিয় কোনো সুর, কোনো নস্টালজিক সঙ্গীত। কিন্তু জোহান সে অনুরোধে সাড়া দেবে কি না সে সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের। তার সুরের রাজ্যে সে গড়ে তোলে নিজস্ব নিয়মে, আবেগের তীব্রতা অনুযায়ী। জোহান ফোনটা হাতে নিয়েই বিরক্তিতে মুখ কালো করে ফেলল। গিটারের তারে আঙুলের খেলা থামিয়ে দিল। চোয়াল শক্ত হয়ে এলো। ফোনের স্ক্রিনে নামটা দেখে তার ঠোঁটের কোণে বিরক্তিকর একটা চ শব্দ বেরিয়ে এলো। কল রিসিভ করতে কপালের ভাঁজ আরও গভীর হলো। এই অসময়ে মেয়ে মানুষ কই থেকে জোগাড় করব? গন্ডার বাচ্চা, তোরা একটা মেয়ে ঠিক মতো সামলাতে পারিস না, কিসের বেড়া মানুষ হয়েছিস? ওপাশ থেকে একটা আতঙ্কিত কণ্ঠস্বর শোনা গেল, ভাই কিছু একটা করেন, মাইয়া না জোগাড় করতে পারলে ভাই আমারে জবাই করব, আপনি সাহায্য করেন, গোলাম হইয়া থাকমো। ফোন রাখ শালা, দেখি কি করা যায়। জোহান বিরক্তিতে চোখ ঘুরিয়ে ফোনটা কেটে দিল। সিগারেটের প্যাকেটটা পকেট থেকে বের করে একটা ধরালো। ধোয়ার কুণ্ডুলি পাকাতে পাকাতে ভাবল, মেয়ে জোগাড় না করতে পারলে ব্যবসায় দাঙ্গা বেঁধে যাবে। আর এই বালগুলো সাহায্যের জন্য সবসময় তার কাছে কেন আসে? ধ্যাত, দুনিয়া তাকে ভালো হতে দেবে না বোধ হয়। মাঠের পাশেই বড় রাস্তা, রাস্তার ওপাশে একটা কলেজ, কলেজের পাশেই বাস স্ট্যান্ড। জায়গাটা কেমন যেন সুবিধাজনক মনে হলো। স্ট্যান্ডে তাকাতে চোখ শুরু হয়ে এলো। বোরকা পরা একটা মহিলা আর কামিজ পরা একটা মেয়ে, বয়স 16-17 হবে হয়তো। জোহান চারদিকে একবার তাকায়। না, বৃষ্টির কারণে মানুষের আনাগোনা এই দিকটায় নেই বললেই চলে। জোহানের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে যায়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেটের শেষাংশ মাটিতে ফেলে পায়ে চাপা দিয়ে উঠে দাঁড়ায়। ভাই, কই যাচ্ছেন? আহার জোগাড় করতে। ফারাজ রাতে বেরিয়েছিল জরুরি কাজে, ফিরেছে গভীর রাতে। ফিরে আসার পর থেকেই নিশ্চল ঘুমিয়ে আছে। ক্লান্ত শরীর, আর নড়তে পারছে না। চিত্রা একবার চোখ বুলিয়ে নেয় ওর দিকে। এত ক্লান্তি কেন? মাছের ব্যবসা কি সত্যি এত পরিশ্রম সাধ্য? আলনাতে ফারাজের খুলে রাখা শার্টটি ঝুলছে। চিত্রা সেটি হাতে তুলে নিল, ধীরে নাকের কাছে আনলো। এলাচের মিষ্টি করা একটা গন্ধ চিত্রার নাকে ধাক্কা দিল। ফারাজ মাছের ব্যবসা করে, অথচ আজ পর্যন্ত তার শরীরে মাছের আষ্টে গন্ধ পায়নি চিত্রা। এমনকি মাছ খাওয়া নিয়েও বাড়ির মানুষের খুব একটা আগ্রহ দেখা যায়নি। আর ফারাজকে কি বলবে চিত্রা? সে তো আল্লাহর ওয়াস্তে গরুর মাংস আর কলিজা ভুনা ছাড়া কিছুই বোঝে না।
ফারাজ মুরগিও অপছন্দ করে। একেবারে রান্না করে গরম গরম এক পিস মন চাইলে শখ করে কখনো কখনো খায়, তাও আবার হাড় ছাড়া পরিষ্কার মাংস। চিত্রা ফারাজের পাশে গিয়ে বসল। উপর হয়ে থাকা লোকটার পিঠের দিকে নজর পড়ল। পিঠে আঁচড়ের দাগ। এই নকশা কোন শিল্পী করেছে? চিত্রা। বড্ড লজ্জা লাগে চিত্রার। ফারাজের চুলগুলো অত্যন্ত সুন্দর। বেশিরভাগ ছেলেদের চুলে ঘামের সময় কাকের বিষ্ঠার মতো গন্ধ আসে। চিত্রার একটি অভ্যাস আছে, ছেলে হোক বা মেয়ে, কারোর সঙ্গে কথা বলার সময় হঠাৎ করেই সে তাদের চুলের গন্ধ শুঁকে দেখে। আগেই অভ্যাসের মাধ্যমে বন্ধুত্বের সূচনা করত সে। যাদের চুল থেকে সুন্দর ঘ্রাণ আসত তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ত চিত্রা। এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠেনি, কারণ ছেলেদের মাথায় এক ধরনের গন্ধ থাকে, ঘামের পচা, আঠালো, ভেজা গন্ধ, যা চিত্রার একেবারেই অপছন্দ। চিত্রা ফারাজের চুলে হাত বুলিয়ে মুখ গুজতেই এক অদ্ভুত অপরিচিত গন্ধ পেল। ফারাজের সম্পর্কে চিত্রা লক্ষ্য করেছে, সে নোংরামি পছন্দ করে না, শরীরের প্রতি অতিরিক্ত যত্নশীল, খুঁতখুঁতে। চিত্রা উঠতে যাবে তার আগেই ফারাজ নড়ে চড়ে উঠল। লোকটার ঘুম পাতলা। যে বাড়িতে সে আছে সেখানে চোর আসতেও সাহস পাবে না। ফারাজ সোজা হয়ে শোয়। চিত্রার দিকে তন্দাচ্ছন্ন ভঙ্গিতে তাকিয়ে ভগ্ন স্বরে বলে, বউ, ক্লোজ আপ। ফারাজ চিত্রার চুলে হাত বুলিয়ে দেয়। উঠে তৈরি হন, নাস্তা খেতে হবে না? আগে একটু আদর দরকার প্রিয়তমা। ব্যায়াম না করলে শরীরের আড়মোড়া ভাব ভাঙবে না। শরীরে এনার্জি নেই, কাছে আসো, একটু রিচার্জ হই। ফারাজ চিত্রার কোমর ধরে তাকে কাছে টেনে আনে। ঘাড়ে মুখ ডোবানোর আগেই হঠাৎ দরজা খুলে যায়। কেউ একজন চিৎকার করে ওঠে, আস্তাগফিরুল্লাহ, পোলাপাইনটা এখন আর রাত দিন মানে না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পড়া ঠিক হয় কি না তাও কষ্ট করে জানাবেন। আসলে আমি নতুন পড়ছি তো, তাই আর কি অনেক ভুল হয়, তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সকলে ভালো থাকবেন।